নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গল্প। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগবে। শিশির কুমার মজুমদারের লেখা গড় চামুণ্ডেশ্বর। শিশির কুমার মজুমদার 1 অক্টোবর 1923 সালে জন্মগ্রহণ করেন। তিনি তার লেখার মাধ্যম দিয়ে পাঠকদের কাছে পৌঁছেছিলেন। তার জীবনকালে তো বটেই, এছাড়া এখন বর্তমান সময়েও তার রচনা সমগ্রের সিকিভাগও বাঙালিদের আজও পড়া হয়নি। কারণ আর কিছুই না, তার লেখাগুলোর দুষ্প্রাপ্যতা। এখনকার নতুন পাঠকরা অনেকেই তার নাম পর্যন্ত শোনেননি। এইটা আমাদের লজ্জা, বাংলা সাহিত্যের লজ্জা। তার বিখ্যাত রচনা হলো চন্দ্র সরোবর প্রজেক্ট, খুঁজে ফেরা, অগ্নিযুগের সৈনিক, তুফান দরিয়ার পরাণমাঝি ইত্যাদি। তিনি 1993 সালে 70 বছর বয়সে প্রাণ ত্যাগ করেন। আজ আমরা তারই লেখা একটি গল্প আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। আশা করি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এই গল্পগুলোকে ছড়িয়ে দেবেন। শুরু করছি আমরা আমাদের আজকের বিশেষ নিবেদন, স্বাধীনতা দিবস উপলক্ষে শিশির কুমার মজুমদারের লেখা গল্প গড় চামুণ্ডেশ্বর। ভাঙা দেওয়াল আর ইট পাথরের স্তূপের মাঝ দিয়ে সরু পায়ে চলা পথ। সেই পথ দিয়ে শেষে যেখানে গিয়ে আমরা পৌঁছালাম সেখানটাই গড় চামুণ্ডেশ্বরের সব থেকে ভাঙাচোরা এলাকা। ওখানে আমার 1 মিনিটও থাকতে ইচ্ছা হচ্ছিল না। যে কোনো পাথরের মধ্য থেকে যে কোনো ফাটল থেকে সাক্ষাৎ মৃত্যু ফণা তুলে উঠতে পারে। বিছে, সাপ, বিষাক্ত পোকামাকড় থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু সেই সব চিন্তা কি হলধরবাবুর মনে আছে? পড়ন্ত বেলায় চারিদিকে জঙ্গলে ঘেরা বিশাল বাগানে পাখিদের সমস্ত চেঁচামেচি শুরু হয়ে গেছে। তারা সবাই ব্যস্ত, অন্ধকার ঘনাবার আগে রাত্রের আশ্রয় ঠিক করে নেবে বলে। হলধরবাবুর কিন্তু সেসব দিকে নজরই নেই। কি এক চিন্তায় তিনি একদিকে এগিয়ে চলেছেন। আমাকে সঙ্গে থাকতে বলেছেন, কারণ তিনি কিছু আমাকে দেখাবেন। আর আজই নাকি তিনি একটা বিষয়ের শেষও করবেন। ওনার কথায় কেমন যেন একটা রহস্যের আভাস পেয়েছি আমি। আসলে এই প্রায় ধ্বংস হয়ে যাওয়া চামুণ্ডেশ্বরের গড় আমার মনে সবসময় একটা কিরকম ভয় মেশানো রহস্য আবির্ভাব আনে। ওর কথায় সেই রহস্য আরো গভীর থেকে গভীরতর হয়েছে। সিংহবংশের শেষ পুরুষ এই হলধর সিংহ। এককালে এই চামুণ্ডেশ্বর গড় ঘিরে তাদের রাজত্ব ছিল। নবাবী আমলের শেষে ইংরেজদের সাথে হাত মিলিয়ে ইংরেজদের সঙ্গেও তাদের অস্তিত্ব বজায় রেখেছিল। তবে আর 5টা রাজপরিবার যেভাবে শেষ হয়ে গেছে ইংরেজ আমলে, সেইভাবেই এই সিংহ বংশ তাদের সব গৌরব হারিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর বাকি যেটুকুনি ছিল সেও সব গেছে। হলধর সিংহ মশাই তবু এই ধ্বংসস্তূপের মাঝেই জীবন কাটাচ্ছেন। আমাকে উনি অনাথ আশ্রম থেকে তুলে মানুষ করেছেন। না, একদমই নিজের কাছে থেকে নয়, শহর কলকাতার হোস্টেলের থেকে আমি পড়াশোনা করেছি। কালে ভদ্রে ছুটিতে আমি এসেছি এই চামুণ্ডেশ্বর গড়ে।
বেশি দিন এখানে আমাকে কোনোদিনই তিনি থাকতে দেননি। আর তার থেকে সবচেয়ে বড় কথা, ওনার খুব কাছের লোকও আমাকে কোনোদিন হতে দেননি। আমি আজও ওনাকে হলধর বাবু বলেই ডাকি। ডাকতে কিন্তু আমার খুবই লজ্জা করে, কিন্তু সত্যি বলতে কি আমি একেবারে নিরুপায়। তার থেকে বেশি উনি আমাকে কোনোদিনই এগাতে দেন না। স্কুল কলেজ জীবনে কখনো আমি কোনোদিন অভাবে পড়িনি। পাশ করেই যে আমি আজ সরকারি অফিসে এত ভালো কাজ করি, তার একটা পয়সাও তিনি কোনোভাবে আমার কাছ থেকে নেন না। আমি যে সব কিছু থেকেই ওনার অনেক দূরে, সেই বোধটা কিন্তু উনি আমাকে কোনোদিনই ভুলে যেতে দেননি। আজ বহুদিন বাদে ওনার চিঠি পেয়ে আমি এইখানে এসেছি রহস্যের সব শেষ দেখব বলে বোধ হয়। অন্তত আমার তো তাই মনে হয়। আপন মনে কিছুটা এগিয়ে এক জায়গায় থামলেন হলধরবাবু। কি যেন ওইটা, কিসের দিকে উনি হাত বাড়িয়ে দিয়ে বললেন, ওই দেখো, সামনে দ্বাদশ পাপীর পাষাণ মূর্তি। না না, ব্যাপারটা আমি যেটা বলতে চাই, দ্বাদশতম পাপীর পাষাণ মূর্তি। এক থেকে একাদশ পাপী তো কবেই মুক্তি পেয়েছে। এইদিকে কিন্তু সবাই বলে এই একাদশতম পাপীর মূর্তির সঙ্গে সঙ্গে এই চামুণ্ডেশ্বর গড় পৃথিবীর বুক থেকে নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি না বিষয়টায় পুরোটাই অবাক হয়ে গেছিলাম। যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম, এই দ্বাদশতম পাপী মানে? উনি আমার কথা শুনে হাসলেন, বললেন, মানে 12 জন পাপী, তারা এক এক করে এই বংশে জন্মেছিলেন। তারাই এক শিল্পীর হাতে বন্দী হয়ে পরপর ওখানে খাড়া হয়েছিলেন। একদিন একসঙ্গে 11 জনের মুক্তি হয়েছিল। এই গড়েরও অনেকটাই সেই দিন একসাথে ভেঙে পড়েছিল। সেই 11 জনের মূর্তি পাওয়ার পরেই গড়ের এই অবস্থা। 12 জনের মূর্তির সাথে সাথে বাকি সবকিছুই ভেঙে পড়বে। অবাক হয়ে আমি তাকিয়ে দেখলাম, দূরে একটা খাড়া দেওয়ালের সামনে কালো গ্রানাইট পাথর খোদাই করে তৈরি করা এক খাড়া পুরুষ মূর্তি। বলিষ্ঠতার গড়ন, মুখ চোখ দেহের ভঙ্গিও নিখুঁত। আমার মনে হলো ওইটা কোনো পাপীর মূর্তি হতেই পারে না। হলধরবাবু নিশ্চয়ই কোথাও ভুল করছেন। ওটা নিশ্চয়ই কোনো হিন্দু দেবতার মূর্তি। উঁচু দেয়ালের সামনে বেদিতে দাঁড় করানো আছে। হলধরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওইসব পাপীদের কাহিনী হচ্ছে আমাদের গোটা পূর্বপুরুষের ইতিহাস। এই বংশের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে পর পর 12 জন বংশধর সেই একই পথের প্রতীক ছিলেন। দুনিয়ায় এহেন কোনো পাপ ছিল না যা তারা করেননি। এমনকি ইংরেজ সরকারের সঙ্গে ঠিক সময় মতন হাতও মিলিয়েছিলেন তারা। তখনই রাজা উপাধি পেয়ে চামুণ্ডেশ্বর মন্দির মাঝে রেখে এই গড় বানান তারা। এই গোটা অঞ্চলে রাজাই বনে বসেন তারা। আমি জিজ্ঞাসা করলাম, এই গড়টা কি তাহলে বেশি পুরনো নয়? না, তেমন কিছু পুরনো এটা নয়। শোনা যায় কয়েকশো বছর আগে এক অখ্যাত গ্রাম ছিল এই চামুণ্ডেশ্বর তলা। বট গাছের তলায় পড়ে থাকা একটা পাথরকে
পুজো করত চামুণ্ডেশ্বর ভেবে এই গ্রামের লোকেরা। ভাগ্যের খোঁজে পশ্চিম থেকে বায়ুধর সিংহ এ মুলুকে আসেন। তার দেহে বল ছিল, হাতে পাকা বাঁশের লাঠি ছিল। সেই লাঠি ওর হাতে চলতো ভীষণ দুরন্তর গতিতে। আর তার ছিল প্রচণ্ড লোভ, বড় লোক হওয়ার। এইদিকেই কোনো এক ধনী পরিবারের সাথে তার আলাপ হয়। তারা তীর্থ পরিক্রমায় যাচ্ছিলেন। বায়ুধরকে তারা পাহারাধার রাখলেন। সেই তীর্থযাত্রীরা তীর্থে পৌঁছেছিল কিনা জানা যায় না, তবে বায়ুধর প্রচুর সোনা দানা টাকা পয়সা নিয়ে এই চামুণ্ডেশ্বর তলায় এসে হাজির হন। অল্প জায়গা জমি কিনেই এখানে পাকা আস্তানা গড়ে বসেন। তারপরেই হাতের লাঠির জোরে অল্প কিছুদিনেই এই অঞ্চলে বিখ্যাত হয়ে ওঠেন। আমি সব ভয়ে জিজ্ঞাসা করি, কি করতেন উনি? ডাকাতি, বললেন হলধর বাবু। সেই থেকেই শুরু এই বংশের ইতিহাস। বায়ুধরের ছেলে গুণধর, গুণের সীমা ছিল না তার। তার প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খেত কিনা জানা যায় না, তবে আশেপাশের প্রজাদের বারবার নালিশে হঠাৎ ঘুম ভাঙল নবাবের প্রজাদের। প্রজাদের মঙ্গলের কথা ভেবে চামুণ্ডেশ্বর গড় মাটিতে মিলিয়ে দেওয়ার জন্য এলেন তিনি। আসার সঙ্গে সঙ্গেই তিনি এখানে নিখোঁজ হয়ে গেলেন। সেই গড়ের কোনো গোপন জায়গায় মাটির তলের কুঠুরিতে তার আত্মা এখনো হয়তো গুমড়ে মরছে। ফৌজদার না থাকাতে সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালালো, আর নবাব বাহিনীকে ডেকে আনার জন্য আশপাশের 10-20খানা গায়ে চাষিদের বন্দি করে এনে চরম শাস্তি দিলেন গুণধর। সেই শাস্তি দান চলল মাস খানেক ধরে। সকাল থেকে সন্ধে পর্যন্ত হতভাগ্যদের করুণ আর্তনাদ বহু দূরের মানুষের প্রাণে আতঙ্ক জাগাত। আমি বললাম, এইসব কথা বাদ দিন, আমার এইসব শুনতে ভালো লাগছে না। আপনি আপনি যেন আমাকে কি দেখাবেন বলছিলেন? দেখাবো। দেখার আগে এই কথাগুলো তুমি শুনে নাও, তাহলে তো বুঝবে যে আমি তোমাকে কি দেখাতে চাই। গুণধরের ছেলে দণ্ডধর, তিনি চামুণ্ডেশ্বর মন্দির বানান। তার দণ্ডের ভয়ে তামাম অঞ্চলের ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই ঠিক নির্দিষ্ট সময় মতন এসে বেগার খেটে এক একটা পাথর মন্দিরের গাঁথুনিতে বসায়। মন্দির তৈরি হলে দণ্ডধর তার গুরু তান্ত্রিক মহাঘনন্দরকে মন্দিরের পুরোহিত করেন। তিনি প্রতিদিন রাতে মহাবলি দিয়ে ধুমধাম করে চামুণ্ডেশ্বর মন্দিরে পুজো করতেন। তিনি দণ্ডধরকে তন্ত্রে দীক্ষা দেন। দণ্ডধরের মোক্ষ লাভ হয়েছিল কিনা জানা যায় না, তবে গ্রাম ছেড়ে ভিটে মাটি ছেড়ে দলে দলে লোক পালাতে শুরু করে। চামুণ্ডেশ্বরের মহাবলি হওয়ার ইচ্ছা তাদের কারও ছিল না। গড়ের চারপাশ জনশূন্য হয়ে গেল। দণ্ডধরের ছেলে আয়ুধর, তার কিন্তু আবার ছিল শিকারের শখ। গড়ের চারপাশের জঙ্গলে তখন পাওয়া যেত পাখি, বড়চ বুনো বুড়ো দু একটা শুয়োর। ওইসব শিকার করে ওর শখ কি আর মিটবে? তিনি খাঁচায় করে বন্দি করে সুন্দরবন থেকে বাঘ নিয়ে এসে ছেড়ে দিলেন গড়ের পাশে গড়ে ওঠা নতুন জঙ্গলে। একটা দুটো বাঘ নয় কিন্তু,
বেশ কয়েকটা। সেই সব বাঘ গড়ের উঁচু পাঁচিল টপকে গড়ের ভেতর ঢুকতে পারতো না। খিদের ঠেলায় জঙ্গল ছেড়ে গিয়ে ঢুকলো আশপাশের গ্রামে। প্রথম প্রথম গরু ছাগল ধরে, এক সময় সবকটাই মানুষ খেকো হয়ে দাঁড়ালো। আয়ুবধর ঢোল পিটিয়ে চারিদিকে জানিয়ে দিলেন যে ওর বাঘের গায়ে হাত তুলবে যে তার মুন্ডু উড়িয়ে দেবে সে। এরপর আয়ুবধরের শিকার খেলা শুরু হলো। সেই খেলা শেষ হলো আয়ুবধরের বাঘে খাওয়া 8খানা দেহ পাওয়ার পর। এইসব কথা কিন্তু আমার শুনতে মোটেও ভালো লাগছিল না, তাই চটজলদি বললাম, এইদিকে তো এখন কোথাও বাঘ নেই, জঙ্গলই নেই তো বাঘ থাকবে কোথায়? সেই সব বাঘ ইংরেজরা মেরে শেষ করে দিয়েছে দেশি শিকারীদের বারুদ টোটা দিয়ে। বন্দুক হাতে বাঘের পিঠে পা দিয়ে ছবি আঁকিয়ে সারা দেশে পাঠিয়েছিলেন তারা। ও কথা আজ থাক, এই পর্যন্ত এই বংশের কাহিনী লোক মুখে ফিরত। পঞ্চম পুরুষ থেকে একাদশ পুরুষ পর্যন্ত ওই একই ইতিহাস, কম বেশি অত্যাচারেই ভরা। তবে তা নিয়ে এদিকে আর কোনো লোককথা চালু নেই। মনে হয় পূর্বপুরুষের কীর্তিকে তারা ম্লান করতে পারেননি। তা না পারলেও সিংহ বংশ ততদিনে সিংহ বংশ নাম নিয়েছে, আর সিংহ বিক্রমেই প্রজাদের ওপর অত্যাচার চালিয়ে গেছে। দ্বাদশ পুরুষ বুদ্ধিধর, সত্যি, কিন্তু তিনি বুদ্ধি ধরতেন খুব। তা নিয়ে কিন্তু তার অসম্ভব অহংকারও ছিল। দেশে ততদিনে কোম্পানির রাজত্ব কায়েম হয়েছে। বুদ্ধিধরের গড়ে তখন সাহেব সুবোধের আনাগোনা খানাপিনা আরম্ভ হয়েছে। চারদিক যখন নীলকরদের অত্যাচারে জ্বলছে, প্রজারা চোখের জলে ভেঙে পড়ছে, তখন গড়ের হলঘরে গান বাজনায় মগ্ন হয়ে রয়েছে সকলে। বুদ্ধিধরের খাস জমিতে নীলের চারা কখনোই মাথা তুলত না। এই সময় কোম্পানির বাহাদুরের দেশি সিপাহীরা দেশ স্বাধীন করার জন্য বিদ্রোহ করল। লোকে বলে কোম্পানি বাহাদুর হিন্দু মুসলমান সিপাহীদের ধর্ম নাশ করার চেষ্টা করেছিল, বন্দুকের টোটায় গরু আর শুয়োরের চর্বি মিশিয়ে। আসলে কিন্তু তা নয়। অযোধ্যার নবাবকে ইংরেজরা যে হীন চক্রান্তে গদি ছাড়া করল, তাদের সেই হীনতা দেখেই মুসলমান জাতিটা পুরোটাই ক্ষেপে উঠল। দিল্লির বাদশাকে তারা সহিংসা ঘোষণা করে যুদ্ধ শুরু করলো। চারদিকে গুলি গালা চলতে শুরু করলো। কাপুরুষ ইংরেজগুলো পালিয়ে এক জায়গায় জড়ো হয়ে প্রাণ বাঁচাবার চেষ্টা করতে লাগলো। বুদ্ধিধর বেকায়দা দেখে কীর্তিগড়ের রাজার কাছে গোপনে দূত পাঠালেন। মুখে কাজে কথায় তিনি যতই না ইংরেজদের পক্ষে থাকুন, আসলে তিনিও দিল্লির বাদশাহের গোলাম। দিল্লি থেকে যে হুকুম আসবেন তা তিনি তক্ষুনি তালিম করবেন। এই কথা বলে কি যেন ভাবলেন হলধর বাবু, তারপর বললেন, এসো আমরা আরো কিছুটা এগিয়ে যাই। আসো আসো, এই দিকটায় আসো, তাহলে দ্বাদশ মূর্তি তুমি ভালো করে দেখতে পাবে। কথার শেষে ভাঙা ইট পাথরের মাঝখান দিয়েই উনি এগালেন। আমি জিজ্ঞাসা করলাম, ওই ওই মূর্তিটা তাহলে কার? উনি চলতে চলতেই উত্তর দিলেন, এই বংশের সেই সেই কুখ্যাততম পুরুষ। সেপাই যুদ্ধ শেষ হওয়ার পর ইংল্যান্ডের শরীফে ভারতের সাম্রাজ্য হন। তার সরকার
ধারকে তাদের এই অঞ্চলের খাজনা আদায়ের তমশিল ভার দেন। ইংরেজ সরকারের কাছে তার তখন কি খ্যাতি! ওর বুদ্ধিতেই কীর্তিগড়ের বিদ্রোহীদের খতম করা সম্ভব হয়েছিল। আমি বললাম, সে কি, তিনি তো দিল্লির বাদশার গোলাম হতে চেয়েছিলেন। ওটাই তো ছিল ওর চাল। ওই চালেই কীর্তিগড়ের সবাই ধরা পড়ল। তারপর বহু বছর কেটে গেল, যুদ্ধের কথা সবাই ভুলল। বুদ্ধিধর কীর্তিগড়ের বিখ্যাত শিল্পী নীলরতনকে বহু টাকা দিয়ে এখানে আনলেন। ইচ্ছে তার পূর্বপুরুষের মূর্তির সাথে নিজেরও একটা মূর্তি গড়া। এত বড় বংশের বিখ্যাত সব পুরুষদের কোনো স্মৃতিচিহ্ন থাকবে না? তা তো হতে পারে না। অবশেষে নীলরতন রাজি হলো মূর্তি গড়ার জন্য। কথা বলতে বলতেই শেষ মূর্তিটার সামনে গিয়ে দাঁড়ালো হলধর বাবু। কি যেন খুব ভালো করে দেখলেন মূর্তিটার মধ্যে, কেমন যেন করুণভাবে ভাসলেন একটু। বললেন, এই যে এই দিকটাতে একটু এই দিকটাতে এগিয়ে এসো। হ্যাঁ 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 হ্যাঁ। অত দূর থেকে এই মূর্তির যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সেটা তুমি বুঝতে পারবে না। নীলরতন কিন্তু ছিল সেই যুগের শ্রেষ্ঠ শিল্পী। দূর থেকে আমার কিন্তু বারবার মনে হচ্ছিল ওই মূর্তি অপূর্ব সুন্দর, কোনো দেবতার মূর্তি। কিছুটা কাছে গিয়ে আমি মুখ তুলে তাকালাম মূর্তিটার মুখের দিকে। তাকানোর সঙ্গে সঙ্গে আতঙ্কে আমি শিউরে উঠলাম। আমার মুখ দিয়ে অজান্তেই একটা চাপা আর্তনাদ বের হলো। অপূর্ব সুন্দর কোনো দেবতার মুখে চোখে এ কেমন পৈশাচিক চাহনি! আর সেই চাহনি কি ভয়ঙ্কর! শান্তভাবে হলধরবাবু বললেন, আরে ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, ভয় পেও না। ও হলো প্রাণহীন মূর্তির চাউনি। ও তোমার কোনোই ক্ষতি করতে পারবে না। আমি বললাম, নীলরতন এমন মূর্তি গড়লেন কেন? নীলরতন এক শর্তে মূর্তি গড়তে রাজি হয়েছিলেন। ওকে নির্জন একা কাজ করতে দিতে হবে, পাঁচিল ঘেরা জায়গায়, যেখানে কারোর যাওয়ার অধিকার থাকবে না। এমনকি কাজ কত দূর এগোলো সে খবরও নিতে পারবে না। এছাড়া ওর প্রয়োজনীয় সবকিছু দিতে হবে ঠিক নিয়মিত। সব কথাতেই কিন্তু রাজি হয়েছিলেন বুদ্ধিধর। এইখানেই পাঁচিল ঘেরা জায়গা দিয়েছিল ওকে, কোনো অভাব রাখেনি কিন্তু ওর। আর অসীম ধৈর্য নিয়ে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন তিনি। একদিন অবশেষে মূর্তি গড়া শেষ হলো। পাঁচিল ঘেরা জায়গার দরজা খুলে বার হয়ে এলেন নীলরতন। তার চোখের কোণে কালি পড়েছে তখন, পিঠও কুঁজো হয়ে গেছে, মাথার চুলেও পাক ধরেছে। যে যুবক কাজে ঢুকেছিল সে অকালে বুড়ো হয়ে বার হয়ে এলো এই পরিশ্রমের শেষে। কিন্তু তার মুখে চোখে অদ্ভুত তৃপ্তির হাসি। বাইরে এসেই তিনি চেঁচিয়ে উঠলেন, বলেছিলেন নাকি আমার কাজ শেষ, তোমরা সবাই যাও দেখে আসো কি নিখুঁত জিনিস আমি তৈরি করেছি। এই সিংহ বংশের সত্যি পরিচয় আর পৃথিবীর কাছে অজানা থাকবে না। বুদ্ধিধরের কিন্তু তখন বেজায় বয়স। পাত্র মিত্র বন্ধু সকলকেই সাথে নিয়ে তিনি ঢুকলেন সেই পাঁচিল ঘেরা চৌহাদির মধ্যে। নীলরতন সবার সামনে দাঁড়িয়ে বললেন,
দেখুন মহারাজ, দেখুন দেখুন, আপনার পূর্বপুরুষের এমন আসল মূর্তি আমি গড়েছি যে এক এক করে সবাইকেই আপনি চিনতে পারবেন। এটাই যদি আমি না করতে পারবো তবে কিসের আমি শিল্পী? মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে সবাই কিন্তু তোমার মতন প্রথমবার দেখে আতকে চেঁচিয়ে উঠেছিল। আমি বললাম, না, তার মানে ওগুলো তাহলে কিসের মূর্তি ছিল? আস্তে আস্তে উনি বললেন, না না, ওগুলো সবই মানুষের মূর্তি ছিল, যেমন এই দ্বাদশ মূর্তিখানা। তবে এইখানকার মতন অন্য আর সব মূর্তিগুলো তাদের আপন আপন রূপ প্রকাশ করে দাঁড়িয়েছিল, তাই অমন ভয়ে চেঁচিয়ে উঠেছিল সবাই। আমি বললাম, তারপর তারপর কি হলো? বুদ্ধিধর বেশ কিছুক্ষণ নিজের মূর্তির দিকে তাকিয়ে থেকে বলেছিলেন, নীলরতন, এ কি ভুল করলে তুমি? অমন যার নাকি মুখের চেহারা, সে তো পশুর মতন হিংস্র হবে। উত্তরে নাকি নীলরতন বলেছিল, আপনি যে আপনাকে চিনতে পেরেছেন তাতেই কিন্তু বোঝা যাচ্ছে আমি সার্থক। তবে মহারাজ, আপনি আমাকে ভাঙতে পারবেন, ওই মূর্তিগুলো নয়। ওরা যে সাক্ষী, ভাঙবে। ওগুলো যখন ভাঙবে, ভবিষ্যতে কেউ তাদের পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করবে আপন জীবন দিয়ে। কথার শেষে হলধর বাবু আবার যেন কেমন অদ্ভুতভাবে হাসতে লাগলেন আমার দিকে তাকিয়ে। আমার মনে কেন জানি না একটা ভয়ের অনুভূতি জাগলো। চারদিকে ততক্ষণে বিকালের কুয়াশা জমতে শুরু করেছে। আবছার মধ্যে মূর্তিটাকে এখন যেন একটা নর পিশাচের মূর্তি বলে মনে হতে লাগলো। ওইটা যেন এক্ষুনি প্রাণ পেয়ে ঝাঁপিয়ে পড়বে বুকের রক্ত চোষার জন্য। হলধর বাবু আপন মনেই যেন বললেন, বুদ্ধিধর ভীষণ ভুল করে ফেলেছিলেন। উনি জানতেন না কীর্তিগড় রাজ পরিবারের ছেলেই হলো নীলরতন। ইংরেজরা তো ওরই বুদ্ধিতে কীর্তিগড় ধ্বংস করতে পেরেছিল। রাজ পরিবারের সকলকেই ইংরেজরা তোপের মুখে উড়িয়ে দিয়েছিল। ভাগ্যের জোরে বেঁচেছিল ওই নীলরতন। ভয় ছাপিয়ে আমার মনের মধ্যে তখন একটু একটু করে কৌতূহল জাগতে আরম্ভ করেছে। দ্বাদশ মূর্তিটার আরো কাছে গিয়ে আমি দেখলাম ইংরেজ রাজত্বের নীলরতন সিংহ বংশের রক্তপাত করে প্রতিশোধ নিতে পারেননি বটে, তবে এমনি করে মূর্তি গড়ে সে চূড়ান্ত প্রতিশোধও নিয়েছিল। বাট বাকি 11টা মূর্তি গেল কোথায়? জায়গাটা এককালে ঘেরা দালানের মতো ছিল, এখন দালানটা আছে আর আছে পেছনের দেওয়ালটা। দালান জুড়ে পরপর সব পাথরের স্তূপ, ওখানেই তো মূর্তিগুলো থাকার কথা। আমি থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, আপনি বললেন নীলরতন 12টা মূর্তি গড়েছিল, এইখানে তো একটা দেখছি, বাকিগুলো? আমার কথা শেষ হওয়ার আগেই উনি বললেন, 11 জনের সাপ মুক্তি হয়ে গেছে, তাই তো ভেঙে চুরমার হয়ে পড়ে আছেন তারা। শুধু মুক্তি হয়নি বুদ্ধিধরের, তার মুক্তির জন্যই তো আজ তোমাকে এখানে ডেকেছি আমি। আমি বললাম, তার মানে? বুদ্ধিধর নীলরতনের 2 চোখ উপড়ে নিয়ে জ্যান্ত তাকে পাঁচিলে গেঁথেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত সেই পাঁচিলের মধ্যে গাঁথা অবস্থায় দাঁড়িয়ে হেসেছিলেন নীলরতন। সেই হাসি শুনেই নাকি পাগল হয়ে গেছিলেন বুদ্ধিধর। তার যে শেষ পর্যন্ত কি হয় তা কিন্তু কেউ জানে না।
বুদ্ধিধরের ছেলে ইংরেজদের কাছ থেকে কামান চেয়ে এনে গোপনে মূর্তিগুলো উড়িয়ে দিতে চেষ্টা করেছিল, কিন্তু মূর্তিগুলো ভাঙেনি। কামান দাগতে এসে সেই সাহেব গোলন্দাজরা মূর্তিগুলো দেখে। ওদের কাছে ওর গঠন সৌন্দর্য এতই ভালো মনে হয় যে কামান নিয়ে ওরা ফেরত চলে যায়। ওদের মুখে মুখে মূর্তিগুলোর কথা সাহেবদের মাঝে ছড়িয়ে পড়ে। প্রথমে একজন দুজন দেখতে আসে, তারপর ক্রমে ছুটিতে দল বেঁধে সাহেব মেমরা দেখতে আসতে লাগলো। কাছের আমবাগানে তাদের পিকনিকের জায়গা হলো। সিংহবাড়ির 12 দানবের কথা তারপর ছড়িয়ে পড়ল সমস্ত দিকে। ওগুলোকে আর ভেঙে ফেলার সুযোগই রইল না। দলে দলে সাহেব মেমদের আনাগোনা শুরু হয়ে গেল। বুদ্ধিধরের ছেলেকেই ওই সাহেব মেমদের দেখাশোনা করতে হতো। তারা ওর পয়সায় খানাপিনা সেরে হাসি মুখে বলে যেত, "This sinner devils is very horrible. He who carved them used a master sculptor." রাগে দুঃখে বুদ্ধিধরের ছেলে ছটফট করত। আবার থামলেন হলধর বাবু, কিছুক্ষণ আপন মনে কি যেন ভাবলেন, তারপর বললেন, আজ চতুর্দশী। শুনেছি চতুর্দশীর কোনো এক রাতে বুদ্ধিধর নিরুদ্দেশ হয়ে যান। অমন ভয়ঙ্কর মানুষটার আর কোনো খবরই পাওয়া যায় না। কেউ বলে তাকে প্রজারা নাকি গোপনে খুন করে, কেউ বলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে নাকি তিনি হিমালয়ে চলে যান। সে যাই হোক, আজ তোমাকে ডেকেছি তোমাকে এই পরিবারের পূর্বপুরুষের পাপে জমা গুপ্তধনের হদিশ দেব বলে, যার খবর এই বংশের প্রধান পুরুষরা পরপর শুনে এলেও ভয়ে তার দিকে হাত বাড়ায়নি এতকাল। আমি অবাক হয়ে বললাম, আপনাদের বংশের গুপ্তধন আমি নেব কেন? উনি বললেন, নীলরতনের অভিশাপ অক্ষরে অক্ষরে ফলেছিল। এই পরিবারের পরবর্তী বহু জনের বহু সৎ কাজের পরেও ওই দ্বাদশ মূর্তি ভেঙে পড়েনি। বুদ্ধিধরের ছেলের পরে যারা এ বংশে এসেছিলেন তারা প্রত্যেকেই বিদ্যা বুদ্ধিতে যেমন উঁচুতে ছিলেন, তেমনি দান ধ্যানেও ছিলেন দিকপাল। বুদ্ধিধরের নাতির নাতি শক্তিধর এই অঞ্চল থেকে নীলকর সাহেবদের আপন শক্তিতে উৎখাত করেছিলেন। জনসন কোম্পানি পাপের বাসা নীলকুঠি ধুলোয় মিশিয়ে দিতে গিয়ে গুলিতে প্রাণ হারায় তিনি। যেই দিন তিনি মারা যান, ভীষণ শব্দে অভিশপ্ত মূর্তিগুলোর মধ্যে 11টা পর পর একসঙ্গে ভেঙে পড়ে আপনা থেকে। শুধু মাথা তুলে দাঁড়িয়ে থাকে এই দ্বাদশ ভয়ঙ্কর মূর্তিটা, এই বংশের সবথেকে ভয়ঙ্কর পুরুষের পাপের সাক্ষী হয়ে। কেউ কিন্তু পারেনি ওকে মুক্তি দিতে। আমি এই বংশের শেষ পুরুষ। তোমাকে আমি মানুষ করেছি শুধু ওই মুক্তিটাকে সাপমুক্ত করব বলে। আমি ভীষণ ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, "কি- কি- 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 কি করে কি করে আপনি সে কাজ করবেন?" আগের মতোই হাসতে হাসতে উনি বললেন, আছে আছে, উপায় আছে। সেই জন্যই তো আজ তোমাকে ডেকেছি আমি। আজ আমি যা করব, কথা দাও তার শেষ করবে তুমি। এই বংশের তুমি কেউ নও।
এই বংশের পাপ শেষ হয়ে গেলে তার জের আর তোমাতে বর্তাবে না। এমনি কিছু করব বলেই তো সুলদ অক্ষণ দেখে তোমাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে এসে মানুষ করেছি। আমি কিন্তু ভীষণ ভয়ে কাঁদতে লাগলাম। আজ আজ একই সব আবোল তাবোল কথা বলছেন হলধর বাবু? কি 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 কাজ উনি রেখে যাবেন যেটা আমাকে শেষ করতে হবে? কি কি সেই কাজ? হলধর বাবু বললেন, অরুণ, আমি তোমার হাতে সেই গুপ্ত ভাণ্ডারের চাবি তুলে দেব। তুমি কথা দাও, এই গড়ের বুকে তুমি এক বিশাল হাসপাতাল করবে। এমন হাসপাতাল যা পৃথিবীর সেরা, যেখানে সবাই বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে। থামলেন হলধর বাবু। কেমন করে যেন তাকালেন আমার দিকে। ওনার চোখের সেই দৃষ্টি আমার মনে ভীষণ ভয় ধরিয়ে দিল। আজ ওনার কি হলো? উনি কিন্তু আবার বলে চললেন, সেই হাসপাতাল ঘিরে ক্রমে ক্রমে গড়ে উঠবে বিশাল এক শহর। গড়ের ইট পাথর মাটি নিয়ে একটু একটু করে গড়ে উঠবে সেই শহর। তার সঙ্গে এই সিংহ বংশের পাপের ইতিহাসও একটু একটু করে মুছে যাবে এই পৃথিবীর বুক থেকে। তখন থাকবে শুধু আমার নাম। আর যেদিন আমার মূর্তির গলায় মালা পড়বে, জানি ঠিক সেই দিনই ভেঙে পড়বে সব পাপের শেষ চিহ্ন, ওই দ্বাদশ মূর্তিটা। সিংহ বংশের সব পাপের সেই দিনই হবে শেষ। থামলেন তিনি। আমি থাকতে না পেরে বললাম, এসব এসব কি বলছেন আপনি? এই যুগে কি আর গুপ্তধন টুপ্তধন পাওয়া যায়? আপনি ভুলে যান ওই সব কথা। মিথ্যে উত্তেজিত হবেন না। ঠিকই বলছি আমি। মনে রেখো, পাপের টাকা যদি তুমি অন্যভাবে খরচ করো, তাহলে কিন্তু তুমিও নিস্তার পাবে না। সিংহ বংশের সব পাপের বোঝাই কিন্তু তোমার ঘাড়ে চাপবে। তুমি নরক যন্ত্রণায় জ্বলে মরবে। কথার শেষে শক্ত করে উনি আমার এক হাত ধরলেন। টলতে টলতে এগিয়ে চললেন বিভৎস সেই মূর্তিটার পেছন দিকে। আমিও যেন ঠিক কেমন হয়ে গেলাম। বাধা টাধা না দিয়ে এগিয়ে চললাম। পিছনের দেওয়ালের আড়ালে একটা ছোট্ট কুটুরি। দরজা কিন্তু তার খোলা। আমাকে টেনে নিয়ে তিনি সেই ঘরের অন্ধকারের মাঝেই ঢুকলেন। অন্ধকার চোখের সামনের দিকে সরে যেতেই উনি দেয়ালের ফাটলে ওনার একটা হাত রাখলেন। বোধহয় বিশেষভাবে একটু চাপও দিলেন। বললেন, বুদ্ধিধরের পর আর কেউ এ ঘরে ঢোকেনি। জানিও না যে কি আছে এর মধ্যে, তবে এটুকু জানি আছে 7 রাজার ধন। চোখ ধাঁধিয়ে যাবে তোমার। ওনার ধাক্কায় কিন্তু দেওয়ালটা নড়ল না। নড়বে কি? ওটা তো নিরেট পাথরের গাথা। ও কি কখনো নড়ে? বেশ বুঝতে পারলাম নানান চিন্তা ভাবনায় হলধরবাবুর মনের অবস্থা কিন্তু ঠিক নেই। হয়তো উনি নিজের অজান্তেই আজ কি সব কথা ভাবছেন। অত টাকার কথা কি কেউ কখনো ভুলতে পারে? কিন্তু তবে যা কিছু ছিল তা তো মনে হয় পূর্বপুরুষরা কেউ না কেউ কখনো ভোগ করে গেছেন। এমনও তো হতে পারে সবকিছু শেষ করে দিয়ে ওই গুপ্তধনের কথা তারা রটনা করে দিয়ে গেছেন। একই দেওয়াল সরছে না কেন? অরুণ, অরুণ, এসো তো একটু হাত লাগাও। ঠিক এই জায়গাটাতে, পাটুলের বাঁ দিক থেকে 3য় আর উপরের কোণ থেকে 9ম। হ্যাঁ হ্যাঁ, এই 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 পাথরটা জোরে 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 ধরে টানো।
একটা বিচ্ছিরি আওয়াজ তুলে দেয়ালটা যেন ধসে পড়ল আমাদের সামনে। বহু যুগের জমানো ধুলো জমে অন্ধকার হয়ে গেল চারপাশ। দেখো 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 ভেতরে কি আছে, দেখো দেখো দেখো, অনেক হিরে জহরত, টাকা পয়সা নাকি সোনার বাট, যার লোভ এই বংশের অনেকেই জয় করে গেছেন। উড়ুন, তুমি কথা দাও, এই পয়সার তুমি সৎ ব্যবহার করবে। আমি কোনো কিছু বলার আগে বাইরে যেন কোথায় কিসের শব্দ হলো। বহু দিনের পুরনো কিছু যেন ভেঙে পড়ল। চারপাশের এই ভগ্ন স্তূপের মাঝে এমন কিছু হওয়া সম্ভব নয়। কিন্তু সামনে আমি কি দেখব? ধুলোর মেঘ সরে গেলে ধুলোর মেঘ কাটল। আবছা অন্ধকারের মাঝে ক্রমে যেন সবকিছু সঠিক হতে লাগলো। আতঙ্ক ভরা চোখে আমি দেখলাম কোথাও কিচ্ছু নেই, শুধু সামনের দেওয়ালের পাশে পড়ে আছে হলদে হয়ে যাওয়া একটা মানুষের কঙ্কাল, তাও আবার লোহার শিকলে বাঁধা। মূর্ছে ধরা শিকলের গাঁটগুলো ছড়িয়ে আছে হাড়ের ফাঁকে ফাঁকে। বিভৎস এই দৃশ্য অতীতের কোনো ভয়ঙ্কর শাস্তির সাক্ষী। নজরটা আরো পরিষ্কার হলে দেখলাম ঘরের দেওয়ালে ঘষে ঘষে হতভাগা কি যেন সব লিখে রেখে গেছে। সব ভয়ে কাছে গিয়ে পড়লাম। লেখা আছে, আমি বুদ্ধিধর, সারা জীবন নিজের বুদ্ধি নিয়ে গর্ব করেছি, আসলে আমি নির্বোধ, এখন তাই পাপের প্রায়শ্চিত্ত করছি। অনেকক্ষণ থমকে থেকে হলধরবাবু বললেন, আহ আহ আমার মন থেকে অনেক বোঝা নেমে গেল। সোনাদানা না থাক এখানে, এক মহা পাপীর আত্ম উপলব্ধির কথা লেখা আছে এখানে। যে আপন পাপের প্রায়শ্চিত্ত করে যায় তার তো মুক্তি হয়ে যাওয়ারই কথা। কথার শেষে উনি আমার দিকে তাকালেন। ওনার দু চোখে যেন কেমন যেন এক চাহনি। হঠাৎ ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ তাহলে তাহলে ওই দ্বাদশ মূর্তিটা এখনো কেন ওরকম ভাবে খাড়া হয়ে আছে ওখানে? কথার শেষে যেন প্রায় ছুটেই ঘর থেকে বার হয়ে গেলেন উনি। কি যেন ওনার তক্ষুনি মনে পড়ে গেল। আমি কিছুক্ষণ মাটিতে পড়ে থাকা কঙ্কালটার দিকে তাকিয়ে রইলাম। কি ভয়ঙ্কর পাপের, কি ভীষণ পরিণতি! তখনই আমার মনে পড়ল হঠাৎ যেন বাইরে কিছু একটা ভেঙে পড়বার শব্দ শুনেছিলাম। সেই শব্দ কিসের? হলধরবাবু চিৎকার তখন শুনতে পেলাম। ভীষণ উত্তেজনায় আমার নাম ধরে বারবার ডাকছেন উনি, অরুণ অরুণ অরুণ। ছুটে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। অবাক বিস্ময় লক্ষ্য করলাম ওনার সামনে আর সেই দ্বাদশ মূর্তিটা নেই। এখানে ভাঙা পাথরের স্তূপ। কাপা গলায় হলধরবাবু বললেন, আমার 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 মৃত্যু ছাড়াই এই অভিশপ্ত মূর্তিটা তো ধ্বংস হয়ে গেছে। তার মানে তার মানে তার মানে আমি আমি আমাদের বংশের অভিশাপের থেকে মুক্ত। বিশেষ বিবেক যন্ত্রণা থেকে আজ আমি মুক্তি পেলাম। চল চল চলে যাই, আমরা এই পাপপুরি ছেড়ে চলে যাই। লোকে তো বলে এই দ্বাদশ মূর্তির ধ্বংসের সঙ্গে সঙ্গে এই গড়েরও নাকি ধ্বংস হবে। তাই চল 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 আমরা আর অন্য কোথাও চলে যাই।